আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ সাবেনওয়াল সংবাদ শিরোনাম। আলোচিত পিলখানা হত্যা মামলার নিষ্পত্তি হয়নি 14 বছরেও, চলতি বছরে আপিল শুনানি শুরুর আশা করছেন অ্যাটর্নি জেনারেল। জাতিসংঘে ভোটাভুটিতে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে 141 রাষ্ট্রের নিন্দা, যুদ্ধের 1 বছরে নানা সংকটে বিশ্ব। হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ প্রায় স্বনির্ভর বললেন প্রধানমন্ত্রী। কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশনের বৈজ্ঞানিক সম্মেলনে ভিডিও বার্তা। বুদ্ধিদীপ্ত ও দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান। 15তম NDFBD জাতীয় বিতর্ক কার্নিভাল শুরু। এবং ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে তুরস্কের 11 প্রদেশের মানুষ। বাড়ি নির্মাণে কাজ মার্চে শুরু, বাড়ানো হচ্ছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। বহুল আলোচিত পিলখানা হত্যা মামলা 14 বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি, যদিও চলতি বছরে আপিল শুনানি শুরুর আশা করছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেছেন, চাঞ্চল্যকর মামলা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এই শুনানি হতে পারে। এরই মধ্যে রাষ্ট্রপক্ষ আপিলের সারসংক্ষেপ জমা দিলেও দেয়নি আসামিপক্ষ। অ্যাটর্নি জেনারেল বলছেন, নির্ধারিত সময়ে সারসংক্ষেপ জমা না দিলেও মামলার শুনানি শুরুর বিষয়ে পদক্ষেপ নেবেন আপিল বিভাগ। মাজহারুল হক মান্নার রিপোর্ট। 2009 সালের 24 ও 25 ফেব্রুয়ারি পিলখানা বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যার ঘটনায় মামলা হয়। আসামির সংখ্যার দিক থেকে দেশের ইতিহাসে বৃহত্তর হত্যা মামলা। এই ঘটনায় 4 বছর পর 2013 সালের 5ই নভেম্বর বিশেষ জজ আদালত রায় দেন। এতে সে সময়ে বিডিআরের ডিএডি তৌহিদ সহ 152 জনকে মৃত্যুদণ্ডাদেশ, 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং খালাস দেন 277 জনকে। এরপর জেল আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে 2017 সালের 27 নভেম্বর হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ 139 আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। 185 জনকে যাবজ্জীবন এবং 196 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। খালাস পান 49 আসামি। এই রায় 2020 সালে প্রকাশ হলেও করোনাসহ বিভিন্ন কারণে উভয় পক্ষের আপিল করতে আরও 2 বছর লেগে যায়। এখন রাষ্ট্রপক্ষ বলছে তারা আপিল শুনানির জন্য প্রস্তুত। সারসংক্ষেপ বলি, সেই সারসংক্ষেপ ওনারা জমা দেননি। জমা না দেওয়ার কারণে আমরা মামলাটা শুনানি করতে পারছিলাম না। এখন সেই ক্ষেত্রে ওনাদের ওই সারসংক্ষেপটা জমা দেওয়ার জন্য আমরা একটা দরখাস্ত করেছি, 33টা দরখাস্ত আমরা ফাইল করেছি। এই 33টা দরখাস্ত অনুযায়ী কোর্টে আসবে, ওনাদেরকে সময় দেওয়া হবে, এটা নির্দিষ্ট সময় এর ভিতর দিতেই হবে। ওনাদের না দিলে ওনাদের আপিলটা ডিসমিসড হবে। তো আমরা এই প্রক্রিয়াগুলো শেষ করে আশা করছি আমরা এই মামলাটা শুনানির জন্য এই বছরই আমরা শুনানি করতে পারবো। শুনানির জন্য পর্যাপ্ত সংখ্যক বিচারকের ছিলেন না আপিল বিভাগে। এখন আমাদের যেহেতু 8 জন বিচারক আছেন, আশা করি এটা শুনানি করা যাবে। দ্রুত শুনানি করার জন্যই আমি তাদের এটা ফাইল করা উচিত কথা, তারা ফাইল না করায় সরকারি আমরা কোর্ট ফি দিয়ে জমা দিয়ে দরখাস্ত করছি। আসামিপক্ষ সারসংক্ষেপ জমা না দেওয়ায় আপিল শুনানি দেরি হচ্ছে, এমন অভিযোগের ব্যাখ্যা দেন আসামিপক্ষের আইনজীবী। যেহেতু এটা লার্জ স্কেলের একটা জাজমেন্ট, অনেক আসামি বিভিন্ন প্রান্ত থেকে দেশের এই আসামিরা আমাদের সাথে যোগাযোগ করে এবং তাদের সাথে যোগাযোগের প্রেক্ষিতে আমাদের যে লিখিত আর্গুমেন্ট, যেটাকে আমরা কনসাইজ স্টেটমেন্ট বলি, এইটা আমরা প্রস্তুত করে
আমি ইনশাল্লাহ আশা করছি যে মার্চ মাসের মধ্যেই আমি জমা দিতে পারবো। পিলখানার ঘটনায় করা হত্যা মামলা বিচারিক আদালত ও হাইকোর্টে শেষ হয়েছে, কিন্তু বিস্ফোরক আইনে করা মামলায় এখনও সাক্ষ্য গ্রহণ চলছে। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের 1 বছর। জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটাভুটিতে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 141টি সদস্য রাষ্ট্র। তারা রাশিয়াকে যুদ্ধ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ সহ 32টি দেশ ভোট দানে বিরত ছিল। যুদ্ধ শুরুর 1 বছর পর জাতিসংঘে এই ভোটাভুটি হলো। বিস্তারিত চক্রমালিথার রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 1 বছর পূর্তিতে জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব তোলা হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় 141টি রাষ্ট্র এবং বিপক্ষে ভোট দেয় রাশিয়া সহ 7টি দেশ। বাংলাদেশ সহ 32টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। এই রেজলিউশনটি সংলাপের জন্য প্রয়োজন ছিল। এই প্রস্তাবের অনুসরণ করা স্থায়ী শান্তির উপায় খুঁজে বের করার জন্য জরুরি। প্রস্তাবটি 141টি দেশ সমর্থন করেছে। তাই আমি মনে করি আমাদের একটি পক্ষ স্পষ্টভাবে সংলাপের পথ খুঁজছে, যা বরাবরই তাদের চাওয়া ছিল। প্রস্তাবে একটি বিস্তৃত, ন্যায্য এবং দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির আহ্বান জানানো হয়েছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি ইউক্রেনের স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতাকে আরও নিশ্চিত করা হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই ভোটের প্রভাব খুব স্পষ্ট। বর্তমান পরিস্থিতিতে বিশ্বে কার কোথায় অবস্থান এটি তা দেখিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, প্রস্তাবটি ইউক্রেনের জন্য বিশ্বজুড়ে সমর্থনকে অপ্রতিরোধ করার একটি শক্তিশালী সংকেত। চকর মালিথা, চ্যানেল আই। যা যাক অন্যান্য সংবাদে। সাউথ আফ্রিকা ও সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় 7 বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন 8 জন। এর মধ্যে সাউথ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 বাংলাদেশি ও আহত হয়েছেন 2 জন। নিহত 5 জনের মধ্যে 4 জনের বাড়ি ফেনী। প্রবাসী এক বাংলাদেশিকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। কেপটাউন থেকে প্রায় 70 কিলোমিটার দূরে বাফেলো শহরে মাল বোঝাই একটি লরির সাথে তাদের বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 5 বাংলাদেশি মারা যান। এছাড়াও সৌদি আরবের জেদ্দা মদিনা মহাসড়কের দুর্ঘটনায় একই পরিবারের 2 জন নিহত ও 6 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করেছে এবং হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশকে প্রায় স্বনির্ভর করার পাশাপাশি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। রাজধানীতে বাংলাদেশ কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে তৃতীয় বৈজ্ঞানিক সম্মেলনে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন হৃদরোগের চিকিৎসায় প্রায় স্বাবলম্বী। বাংলাদেশে হৃদরোগের 95 থেকে 98% চিকিৎসার সক্ষমতা রয়েছে এবং এ লক্ষ্যে দেশে দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতিও রয়েছে। বাংলাদেশ এখন হৃদরোগ চিকিৎসায় প্রায় স্বয়ংসম্পূর্ণ। 95 থেকে 98% হৃদরোগের চিকিৎসার সক্ষমতা বাংলাদেশে আছে। এর জন্য দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি দেশেই আছে। দেশের শিশু হৃদরোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি পূর্ণাঙ্গ শিশু কার্ডিয়াক ইউনিট স্থাপনের কাজ চলছে। সরকারি অন্যান্য হাসপাতালেও এমন সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিশু কার্ডিয়াক চিকিৎসার সুযোগ বৃদ্ধি করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ শিশু কার্ডিওলজি ও শিশু কার্ডিয়াক সার্জারি ইউনিট স্থাপনের মাধ্যমে শিশু হৃদরোগ বিশেষজ্ঞ তৈরির সুযোগ বেড়েছে। কানাডার উদ্যোক্তাদের বাংলাদেশে বিশেষ করে কৃষি প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হারজিত এস সজ্জন প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে বর্তমানে সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন হয়েছে। কানাডিয়ান বিনিয়োগকারীরা অর্থনৈতিক অঞ্চলগুলোতে কৃষি প্রক্রিয়াকরণ শিল্প বা অন্য কোনো শিল্প গড়ে তুলতে বিনিয়োগ করতে পারেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
সে সময় তারা দুই দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সৌরভ গাঙ্গুলির সহধর্মিণী ডোনা গাঙ্গুলি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজবুল হাসান উপস্থিত ছিলেন এ সময়। বিএনপিকে সন্ত্রাসী দল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের সাথে বিএনপি মন্ত্রী, এমপি এবং তারেক রহমান জড়িত বলেও অভিযোগ করেছেন তিনি। চট্টগ্রাম সার্কিট হাউসে উন্নয়ন সমন্বয় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সে সময় তিনি আরও বলেন, শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। এর মাধ্যমে তারা দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশে যাতে কেউ শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে সেজন্য সরকারি দলের সবাইকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি। এই 10 ট্রাক অস্ত্র চালানের সাথে বিএনপির মন্ত্রী এমপিরা, বিএনপি সরকার হিসাবে এবং তারেক রহমান হাওয়া ভবনে যুক্ত ছিল, সেটি অনুপ চেটিয়ার বক্তব্যে বেরিয়ে এসেছে। বুদ্ধিদীপ্ত ও দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। 15তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক কার্নিভালের উদ্বোধন পর্বে তারা বলেছেন, তরুণদের মধ্যে যুক্তি মনস্কতা ও সৃজনশীলতা চর্চা বাড়াতে হবে। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কার্নিভালের 25শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, জানাচ্ছেন আফরোজা হাসি। শিক্ষার্থীদের কলরবে মুখর বাংলাদেশ শিশু একাডেমির প্রাঙ্গণ। যুক্তির আকাশে উড়াই স্বপ্নের ঘুড়ি, এমন প্রত্যয়ে 15তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক কার্নিভালে অংশ নিয়েছেন দেশের 256টি প্রতিষ্ঠানের 1200 শিক্ষার্থী। এখানে দুদিন ধরে যেগুলো দেখবো তাতে মনে করি আমরা আমাদের ব্যক্তি জীবনে যা আছে এর পরবর্তীতে হয়তো আমরা অনেক পরিবর্তিত একটা মানুষ হিসেবে পাবো। বিতর্ক কিন্তু আমাদেরকে সৃজনশীলতার শিক্ষা দেয় এবং আমাদেরকে সৃজনশীল করে তোলে। স্বপ্নগুলোকে রূপান্তর করতে এবং স্বপ্নগুলোকে প্রতিষ্ঠা করতেও আমাদের ওই যুক্তিটা স্থাপন করতে বিতর্কটা আমাদের সাহায্য করে। আমাদের কনফিডেন্স লেভেল অনেক বাড়িয়ে দিয়েছে এবং পড়াশোনার পাশাপাশি যেটা মনে হয় না কিন্তু পড়াশোনায় বিতর্ক খুবই সাহায্য করে। দুদিনের বিতর্ক কার্নিভালের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী সহ বিশিষ্টজনেরা। তারা বলেন, বিতর্ক শিক্ষার্থীদের আরো দক্ষ ও শানিত করবে। আমরা চাই বিতর্ক ক্লাব সেরকম হবে সারা দেশে এবং আমাদের শিক্ষার্থীরা তারা সত্যিকারের যুক্তিবাদী ভালো মানুষ হবে। কারণ ভালো মানুষ হতে হলে একটু পরমত সহিষ্ণুতাও থাকতে হয় এবং বিতর্ক মানুষকে আমার বিশ্বাস পরমত সহিষ্ণু হতে শেখায়। বিতর্কে ভালোবাসলে বিশেষ হওয়া যায়, যুক্তি তর্ক দিয়ে জীবনের সামনের পথে এগিয়ে যাওয়া যায় এবং যে জিনিসটা ভালো, যে জিনিসটা তুমি ইচ্ছে করো, যেটা নিয়ে তুমি অনেক বেশি জ্ঞান চাও, সেটা নিয়ে পড়াশোনা করতে পারো। এক বিতর্কের বৃত্তে থেকেই তুমি অনেক অনেক কিছু পেতে পারো। পাঠ্যপুস্তকের পাশাপাশি জ্ঞানের পরিধি বাড়াতে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন অতিথিরা। যুক্তির সৌন্দর্য দিয়ে আমাদের সমস্ত কুসংস্কার, ধর্মান্ধতা, অপসংস্কৃতি, জঙ্গিবাদ সবকিছুকে আমরা মোকাবেলা করতে পারি এবং আমরা পারবো। এটি হলো আমাদের সবচেয়ে বড় শক্তি। বঙ্গবন্ধুর উপরে একটা কমিক বই আছে, ওকে, এই কমিক বইটাও 5000 স্কুলে গত বছর বিকাশ পৌঁছে দিয়েছে। ইটস এ ট্রিমেন্ডাস গিফট ফ্রম সোসাইটি টু আস। 15তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক কার্নিভাল 2023-এর মিডিয়া পার্টনার চ্যানেল আই। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে প্রতি বছরের মতো এবারও হাতেখড়ি ও বর্ণলিখন প্রতিযোগিতা করেছে কারক নাট্য সম্প্রদায়। কেন্দ্রীয় শহীদ মিনারে শিশুদের হাতেখড়ি দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ভাষা সংগ্রামী সহ বিশিষ্টজনেরা। তারা বলেছেন, ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে শুধু ফেব্রুয়ারি নয়, সব সময় বাংলা ভাষার চর্চা, এমন আয়োজন খুবই প্রয়োজন। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। ভাষা সংগ্রামীদের রক্তের বিনিময়ে অর্জন হয়েছে মায়ের ভাষা বাংলা। সেই ভাষাকে ধারণ করে ছোটবেলা থেকে লেখা ও আঁকার মধ্য দিয়ে বেড়ে ওঠে প্রতিটি বাঙালি। শৈশব থেকে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বাড়ানোর আহ্বানে ভাষার মাসে কারক নাট্য সম্প্রদায়ের বর্ণমালা লিখন প্রতিযোগিতা ও হাতেখড়ির আয়োজন। রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখব, মন দিয়ে শিখব, সোনার বাংলা গড়ব, এমন স্লোগানে 3 যুগ পালন করছে কারক নাট্য সম্প্রদায়।
কেন্দ্রীয় শহীদ মিনারে শিশুদের হাতে খড়ি, বর্ণমালা ও চিত্রাঙ্কন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান, চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, নাট্যজন মামুনুর রশিদ এবং ভাষা সংগ্রামীদের সম্মাননা জানায় কারক নাট্য সম্প্রদায়। মাতৃভাষার প্রথম স্বাদ নিতে মা বাবার সাথে শহীদ মিনারে জড়ো হয় এক ঝাঁক ক্ষুদে শিশু। হাতে খড়ির পাশাপাশি বর্ণমালা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন জায়গা থেকে আসা 200-রও বেশি শিশু। ভাষা শহীদ রফিক, তাই দেখে আমি রফিক লিখছি। আমি আঁকছি জব্বারকে। ভাষা শহীদের স্মরণে শফিক আঁকছি। রফিক হচ্ছে 1952 সালে নিহত একজন ভাষা শহীদ। বিশিষ্টজনেরা বলেন, বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও প্রয়োগের ব্যাপারে সবাই নজর দিলে তরুণ প্রজন্ম প্রমিত বাংলা ভাষাকে ধারণ করবে। একটি অসাধারণ সুযোগ করে দেন যে রক্তে যেটা যে বর্ণমালা সেটি সুন্দর করে লেখার একটি প্রতিযোগিতা তারা আয়োজন করেন। বাংলার ভাষা, বাংলার স্বাধীনতা, বাংলার মুক্তি এবং বাংলার ভবিষ্যৎ উন্নতি এই ছোট্ট শিশুদের উপর নির্ভর করে। আমাদের বর্ণমালার প্রতি যে অবহেলা, যে দায়িত্বহীনতা সমাজ করে চলেছে, রাষ্ট্র করে চলেছে, আমি মনে করি যে তার বিরুদ্ধে এটা একটা বড় প্রতিবাদ। বর্ণলিখন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষক সম্মাননা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে ভূমিকম্প উত্তর পরিস্থিতি। ভূমিকম্পে তুরস্কের অনেক এলাকাই এখন গ্রাউন্ড জিরো। সেই গ্রাউন্ড জিরো থেকে গ্রাউন্ড রিপোর্ট। দুদফা বড় দুটি ভূমিকম্প ও অগণিত আফটার শকে ঘরবাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে থাকছেন তুরস্কের 11 প্রদেশের মানুষ। অস্থায়ী আশ্রয় কেন্দ্র আরও বাড়ানো হচ্ছে। তুরস্ক সরকার বলছে মার্চে শুরু হবে বাড়ি নির্মাণের কাজ। 1 বছর সময় লাগবে নির্মাণে। রিপোর্ট করছেন তারিকুল ইসলাম মাসুম। 6 ফেব্রুয়ারির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় তুরস্কের আদানা, আদিয়ামান, দিয়ারবাকির, গাজিয়ান্তেপ, হাতাই, কাহারমান মারাস, কিলিস, মালাতায়া, উসমানিয়া, সানলিউরফা এবং ইলাজিং প্রদেশ। 20 ফেব্রুয়ারির ভূমিকম্পের তীব্রতা ছিল হাতাইয়ে। এসব অঞ্চলের মানুষকে বেশ কিছুদিন আশ্রয় কেন্দ্রে থাকতে হবে। এজন্য আরও আশ্রয় কেন্দ্র নির্মাণ চলছে। ভূমিকম্প আঘাত হানা 11 লাখ ভবন পরিদর্শন করা হয়েছে। 1,39,000 ভবন ভেঙেছে বা ভাঙার ঝুঁকিতে রয়েছে। দাঁড়িয়ে থাকা ভবনগুলো ভাঙা হচ্ছে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন মার্চে শুরু হবে নতুন ভবন নির্মাণের কাজ। তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুরাদ কুরুম বলেছেন সরকার ভূমিকম্প দুর্গতদের জন্য দ্রুত নতুন ভবন তৈরি করবে, যা হবে বৈজ্ঞানিকভাবে দুর্যোগ সহনীয়। সব অঞ্চলের মাটির মরফোলজিক্যাল, জিওলজিক্যাল, জিওফিজিক্যাল, জিওটেকনিক্যাল, হাইড্রোলজিক্যাল এবং সিসমোটেকটনিক পরীক্ষা করা হবে। আশ্রয়কেন্দ্রে থাকা সব হারা মানুষের স্বাভাবিক জীবনে ফিরতে আরও সময় লাগবে। অনেক সুন্দর করে সাজানো ছিল তুরস্কের হাতায়া শহরটি। সুরম্য অট্টালিকাগুলো এখন জনমানব শূন্য, নিঝুম ভূমিতে পরিণত হয়েছে। ভূমিকম্পে ধ্বংসস্তূপের পর এই অঞ্চলটিকে কেউ কেউ নরকের প্রদর্শনী বলে উল্লেখ করেছেন। আবার স্বাভাবিক জীবনে কবে ফিরতে পারবেন এই অঞ্চলের মানুষ, সে বিষয়ে নিশ্চয়তা পায়নি তারা। তবে তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব তাদের আবাসন আবার ঠিক হোক, আবার তারা স্বাভাবিক জীবনে ফিরুক। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, হাতায়া, তুরস্ক। প্রিয় দর্শক, সময় হলো অশোক লীলান্ড ইফাদ অটোজ লিমিটেড বিরতি নেব। ফ্রুটিকা। রাজধানীতে হয়ে গেল গ্র্যান্ড ন্যাশনাল পিজিয়ন শোতে প্রায় 1,500 কবুতর আনা হয়। এসব কবুতর 5,000 টাকা থেকে শুরু করে কোনোটার দাম 6 লাখ টাকা পর্যন্ত। বিভিন্ন জাতের কবুতর দেখতে আসেন দেশ বিদেশের পায়রা প্রেমীরা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বাকবাকুম ডাকে মুখর করে
নানা রঙের নানা জাতের কবুতরের মেলা। খাঁচার ভেতর সারিবদ্ধভাবে সাজানো কবুতরগুলোর নানা ঢঙের নাচ দেখে মুগ্ধ দর্শকরা। কোনোটা ঘুরে ঘুরে গাচ্ছে বাকবাকুম গান। ময়ূরপঙ্খী, বোম্বাই, মুখী, জার্মান বিউটি হুমা, ফ্রেঞ্চ মুন্ডিয়া, বডিনেট, জ্যাকোবিন, ইন্ডিয়ান ফান্টেল, লংফেস সহ বিভিন্ন নাম ওদের। অনেকদিন যাবত কবুতর পেলেছি, এজন্য কবুতরের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ কাজ করে। এর আগে আসি নাই, এখন এবার প্রথমবার আসছি, ভালো লাগতেছে। यहाँ आकर देखा तो सब ब्रीडर ने बहुत मेहनत की है, सब बर्ड्स भी बहुत अच्छे हैं। ऑर्गेनाइजेशन इज टू गुड, ऐसा ऑर्गेनाइजेशन करने के लिए बहुत से प्रिपरेशन करना पड़ती है। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই প্রদর্শনীর আয়োজন করে ন্যাশনাল পিজিয়ন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এনপিএবি। অংশ নেওয়া বিভিন্ন জেলার খামারি এবং আয়োজকরা বললেন, বাংলাদেশ থেকে কবুতর রপ্তানির সুযোগ আছে। 20,000 খামারি আছেন। সো এটা কিন্তু এখনও পর্যন্ত আমরা খামারিরা নিজেদের উদ্যোগেই এতটুকু এগিয়ে এসেছি এবং এক্সপোর্টের আমাদের হিউজ একটা অপরচুনিটি আছে, কিন্তু আমরা গভর্নমেন্টের কাছে আমরা অনেক ধরনের সহযোগিতা চেয়েছি, নট ফাইন্যান্সিয়াল সহযোগিতা, কিছু প্রসিডিউর। সো ফার্স্ট যেই বাইন্ডিংসটা হচ্ছে আমরা বন বিভাগের আন্ডারে আছি, এটা কিন্তু গৃহপালিত একটা প্রাণী। এখান থেকে আমাদেরকে লাইভ স্টকে আনলে এক্সপোর্টটা আমাদের জন্য অনেক ইজিয়ার হবে। অবশ্যই এক্সপোর্টের একটা বড় সম্ভাবনা আছে আমাদের। হ্যাঁ, এটার জন্য প্রতি বছর এভাবে ইন্টারন্যাশনাল লেভেলের একটা শো করা আমাদের প্রয়োজন। পরিচর্যা করলে খুব সহজে একটা মানুষ এই ফেন্সি কবুতরগুলো লালন পালন করতে পারে। পায়রার প্রতি যত্নবান হওয়ার পরামর্শ বিদেশ থেকে আসা বিচারকের। The standard says it should stand upright with 50 degrees angle of the back, with a long neck, with a milky eye, and the beak should be a shape of a cone. That is giving a standard of the bird. It should shape into that character. গঠন, বিশেষত্ব সহ বিভিন্ন দিক বিবেচনায় 32টি কবুতরকে চ্যাম্পিয়ন ও রানার আপ করা হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে কৃষি সংবাদ। চাঁদপুরে পাটের দাম কমেই চলেছে। কৃষক এবং ব্যবসায়ীদের অভিযোগ, আড়তদারদের সিন্ডিকেটের কারণে তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষি বিভাগ বলছে, কৃষক ও ব্যবসায়ীদের যাতে লোকসান না হয় সে চেষ্টা করা হচ্ছে। দেখবেন প্রকৃতি সংবাদ। পঞ্চগড়ে বছরের পর বছর ধরে অনুমোদনহীন অবৈধ ইট ভাটা চলছে। আইন না মেনে ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকায় ইট ভাটা স্থাপন করায় ক্ষতিকর প্রভাব পড়ছে জনজীবনে। শিল্প প্রতিষ্ঠানের পাশে ইটভাটার কারণে শব্দ দূষণে ব্যাহত হচ্ছে পাঠদান। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনের যোগসাজশেই চলছে এসব অবৈধ ইটভাটা। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে 17তম বেসিস সফট এক্সপোর দ্বিতীয় দিনে মিনিস্টেরিয়াল কনফারেন্স হয়েছে। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষির আধুনিকায়ন করতে কৃষককে স্মার্ট কার্ড প্রদান করা হবে। স্মার্ট কার্ডের মাধ্যমে সার্ভিস সেন্টার থেকে সমস্যার সমাধান নিতে পারবেন কৃষকরা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকারি 52,000 ওয়েবসাইটের সবগুলোই করেছে বেসিসের উদ্যোগে। সরকার আগামী 5 বছরে আরও 35,000 ডিজিটাল ল্যাব স্থাপন করবে। আরও বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ এবং অন্যরা। শেখ রাসেল ডিজিটাল ল্যাব ইতিমধ্যে 13,000 স্থাপিত হয়েছে এবং আরও 35,000 কম্পিউটার ল্যাব আমরা প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ লেভেলে আমরা আগামী 5 বছরে স্থাপন করব। এর সাথে যাতে জেলায় বসে আমাদের তরুণ তরুণীরা কর্মসংস্থানের সুযোগ পায়, ভোকেশনাল ট্রেনিং পায়, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এই ধরনের ছোট ছোট 3 মাস, 6 মাস, 1 বছরের ডিপ্লোমা কোর্স করে যাতে তারা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি তারা আর্ন করতে পারে। র্যাপিড মার্কেটিং করা যাবে। এই মার্কেটিংয়েও আমরা মনে করছি যে এই আইসিটি বা এই কম্পিউটারের ব্যবহার
ব্যাপক করা সম্ভব। গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া এই তিনজনকে একসাথে কাজ করতে হবে তিনটা জায়গায়। প্রথমত এটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দরকার ইন্ডাস্ট্রির, দ্বিতীয়ত ইন্ডাস্ট্রিকে প্রমোট করা দরকার লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে, এবং তৃতীয়ত সাপ্লাই চেন। এ পর্যায়ে জানাবো খেলার খবর।